আমার কথা এতক্ষণ শুনে নিশ্চয়ই ভাবছ তিথি কত ন্যাকা, তাই না? তিথির কণ্ঠে হালকা একটা তীক্ষ্ণ হাসি মিশেছিল, যেন নিজের গল্পটা বলতে বলতে সেও নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তিথির কথা শুনে ওর এক বোন তনয়া ধীরে মাথা নেড়ে বলল, না তিথি, তোমার কথা শুনে তোমাকে ন্যাকা মনে হচ্ছে না, মনে হচ্ছে তুমি বোকা। তবে কিছু প্রশ্ন আমার মনে জেগেছে। তিথি বুক কুঁচকে তাকে জিজ্ঞেস করল, কি প্রশ্ন? তনয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এত কিছুর পরেও তুমি কেন রাশেদের বাড়িতে গেলে? এত অপমান, এত কষ্ট, এত কিছুর পরেও তুমি বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করলে না কেন? প্রশ্নটা শুনে তিথি সঙ্গে সঙ্গে উত্তর দিল না। কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বুক ভরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে বলল, বাবা মাকে আর কষ্ট দিতে চাইনি। কথাটা বলতে গিয়ে ওর গলা ভারী হয়ে এলো। এমনিতেই তো তাদের অনেক কষ্ট দিয়েছে, তাদের কথা না শুনে, তাদের বিশ্বাস না করে, তাদের ছেড়ে রাশেদের সঙ্গে চলে এসেছি। আমার এই অবস্থা যদি তারা নিজের চোখে দেখত তাহলে আরও ভেঙে পড়ত। আমি সেটা চাইনি। তনয়া চুপ করে শুনছিল। তিথি এবার একটু থেমে আবারও বলল, আর একটা কথা ছিল আপু। কি? আমি তখনও রাশেদকে পুরোপুরি ছাড়তে পারিনি। কথাটা স্বীকার করতে তিথির যেন নিজের কাছেই লজ্জা লাগলো। বলল, আমি আরও দেখতে চেয়েছিলাম রাশেদ আর কতটা অমানুষ হতে পারে। তনয়ার চোখে বিস্ময় ফুটে উঠল। তিথি তিক্ত হেসে বলল, ভাবো, একটা মানুষকে ভালোবেসে নিজের সব কিছু ছেড়ে দিয়েছি। এখন তাকে ছেড়ে দেওয়ার জন্য আমার একটা শক্ত কারণ দরকার ছিল। শুধু এইটুকু বুঝলেই তো হতো যে ও খারাপ মানুষ। কিন্তু আমার মন তখনও সেটা পুরোপুরি মানতে চাইছিল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি ওকে ছাড়ার আগে দেখতে চেয়েছিলাম ও আর কতটা নিচে নামতে পারে। আমার জীবন তো তখন প্রায় শেষই হয়ে গিয়েছিল। আমি চাইছিলাম রাশেদকে একটা শিক্ষা দিয়ে ওর জীবন থেকে চিরতরে বের হয়ে যাব। তিতির চোখের কোণে পানি জমল। তিক্ত কণ্ঠে বলল, ওকে ঘৃণা করে বেঁচে থাকার জন্য আমার অনেকগুলো শক্তপোক্ত কারণ দরকার ছিল আপু। এমন কারণ যেগুলো মনে পড়লে আর কোনো দিন ওর কাছে ফিরে যেতে ইচ্ছে করবে না। ওর কথা মনে পড়লে কেবলই ঘৃণা আসবে। তনয়া গভীরভাবে তিথির দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে বলল, এখন কি তোমার বাবা মা কষ্ট পাচ্ছে না তিথি? প্রশ্নটা শুনে তিথির মুখের সমস্ত অভিব্যক্তি বদলে গেল। মাথা নিচু হয়ে গেল। কোনো উত্তর দিল না। তনয়া বুঝতে পারল উত্তরটা আসলে তিথি নিজেই জানে। কিছুক্ষণ পর তনয়া আবারও বলল, আচ্ছা, আরেকটা বিষয় আছে। সালিশে তুমি বলেছিলে তুমি জানতে না রাশেদ বিবাহিত। তিথি মাথা তুলল। তনয়া এবার একটু কঠিন গলায় বলল, কিন্তু চাচা চাচি তো তোমাকে রাশেদের বিষয়ে বিয়ের কথা আগেই বলেছিলেন। তখন তুমি নাকি বলেছিলে রাশেদ 10টা বিয়ে করলেও তুমি ওর সঙ্গেই থাকবে। এমনকি প্রথম দিকে তুমি বলেছিলে রাশেদ বিবাহিত এবং তার সন্তান আছে জেনেই তুমি তাকে বিয়ে করেছিলে। তিতির মুখটা মলিন হয়ে গেল। তনয়া থামল না, বলতে লাগলো, তাহলে এখন বলছো রাশেদের প্রথম স্ত্রীকে দেখার পর সে রাতেই তুমি প্রথম জানতে পেরেছিলে যে রাশেদ আগে থেকেই বিবাহিত? তিথি বেশ কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল। মনে হলো নিজের অতীতের কথাগুলো এক এক করে সাজিয়ে নিতে ওর একটু সময় লাগছে। অবশেষে ধীর গলায় বলল, আসলে আপু, বাবা মা যখন রাশেদের বিয়ের কথা বলছিল তখন আমি বিশ্বাসই করিনি। তনয়া নীরবে শুনছিল। তিথি বলল, আমি ভেবেছিলাম বাবা রাশেদকে আমার কাছ থেকে দূরে সরানোর জন্য মিথ্যে বলছে। তাই ভালোবাসায় অন্ধ হয়ে রাশেদকে অন্ধ বিশ্বাস করে কথার কথা বলেছিলাম রাশেদ 10টা বিয়ে করলেও আমি ওর সঙ্গেই থাকবো। তিথি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তখন আমি সত্যি বিশ্বাস করতাম বাবা মা আমাকে রাশেদের কাছ থেকে দূরে রাখার জন্যই এসব বলছে। আমি বুঝতেই পারিনি তারা আসলে আমাকে একটা ভয়ঙ্কর সত্যি থেকে বাঁচাতে চাইছিল।
কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল তিথি। আর প্রথমে আমি কথাটা এভাবে বলতে চাইনি। বলতে চেয়েছিলাম যাকে ভালোবেসে বিয়ে করেছি সে আগে থেকে এক সন্তানের বাবা ছিল, কিন্তু আমি সেটা পরে জেনেছি। তনয়া বলল, মানে? মানে প্রথমে আমি সত্যি জানতাম না রাশেদের জীবনে আগে একটা বিয়ে হয়েছিল। ওর আচরণে কখনো তেমন মনেও হয়নি। আমি শুধু শুনেছিলাম বাবা মায়ের মুখে কিছু কথা, কিন্তু আমি সেগুলো বিশ্বাস করিনি। তার আর রাশেদের কাছ থেকে সত্যিটা জানার কোনো চেষ্টা করিনি, বরং ওর কথাকেই সত্যি ধরে নিয়েছিলাম। ভেবেছিলাম ওকে জিজ্ঞেস করলে যদি ভাবে আমি ওকে বিশ্বাস করি না, সন্দেহ করছি ওর ভালোবাসাকে। আমি রাশেদের ভালোবাসায় এতটাই পাগল ছিলাম যে ওকে সন্দেহ করা পাপ মনে করতাম। তনয়া খানিক কঠিন কণ্ঠে বলল, সত্যি জানার জন্য সন্দেহ করা কখনোই পাপ নয়, বরং নিজের মনের সন্দেহ দূর করা আবশ্যক। তিথি মৃদু হেসে বলল, ভালোবাসার মানুষকে যখন বিশ্বাস করতে ইচ্ছে করে তখন মানুষ সত্যিটা জানার চেয়েও নিজের বিশ্বাসটাকে আঁকড়ে ধরে আপো। তনয়া কিছু বলল না। তিথি এবার একটু দূরে তাকিয়ে বলল, সালিশের পরেও আমি সত্যি ভেবেছিলাম রাশেদকে ভালোবেসে নিজের করে রাখব। মনে হয়েছিল ওকে যদি আরও একটু বেশি ভালোবাসি, একটু বেশি যত্ন করি, তাহলে হয়তো একদিন ও আমাকে বেছে নেবে। ঠোঁটে একটা বিষণ্ণ হাসি ফুটল, কিন্তু আফসোস, রাশেদ ছিল মরুভূমির বালুর মতো, যাকে হাতের মুঠোয় যত শক্ত করে ধরে রাখতে চাইবে সে তত দ্রুত আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। কথাটা শুনে তনয়া দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ নীরবতার পর তনয়া বলল, তুমি এত বোকা, ভীতু আর আত্মসম্মানহীন কি করে হলে? কথাটা কঠিন ছিল, কিন্তু তিথি কষ্ট পেল না, বরং মাথা নিচু করে শান্ত গলায় বলল, আপু, আমি তোমার মতো এত শক্ত নই। তনয়া চুপ করে রইল। তিথি এবার ধীরে ধীরে বলল, শক্ত হওয়ার মতো পরিবেশ আমি পাইনি আপু। তনয়া ব্রু কুঁচকে তাকিয়ে বলল, এত সচ্ছল আর সুন্দর পরিবেশে বড় হয়েও তুমি বলছো শক্ত হওয়ার মতো পরিবেশ পাওনি? তিথি কিছুক্ষণ চুপ থেকে বলল, সুন্দর পরিবেশ আর কঠিন পৃথিবীর জন্য প্রস্তুত করে তোলা দুটো এক জিনিস নয় আপু। তনয়া চুপ করে গেল। তিথি বলতে লাগলো, ছোটবেলা থেকে আমি খুব নিরাপদ একটা পরিবারের মধ্যে বড় হয়েছি। তেমন কোনো নেতিবাচকতা দেখিনি। বাবা মায়ের সম্পর্ক দেখেছি, বাবার মতো চমৎকার একজন স্বামী আর মানুষকে দেখে বড় হয়েছি। মামা, চাচাদের দেখেছি ভালো মানুষ হিসেবে। একটু থেমে তিথি মৃদু হেসে বলল, আমার চারপাশে পুরুষগুলো যদি ভালো হয়, তাহলে খারাপ পুরুষ যে পৃথিবীতে আছে সেটা আমি কিভাবে বুঝবো? তিথির চোখে এবার পুরনো সরলতার ছাপ ফুটে উঠল। বলল, আমি ভাবতাম পৃথিবীর সব পুরুষই বাবার মতো ভালো। কণ্ঠটা আরো নরম হয়ে গেল। ওর বলল, বাবা যেমন মাকে ভালোবাসেন, রাশেদও আমাকে ঠিক তেমনই ভালোবাসবে। বাবা যেমন মায়ের যত্ন নেন, রাশেদও আমার যত্ন নেবে। বাবা যেমন মাকে সম্মান করেন, রাশেদও আমাকে সম্মান করবে। সেই বিশ্বাসে রাশেদের হাত ধরেছিলাম। তিথি চোখ নামিয়ে বলল, আমি বুঝতেই পারিনি বাবার ভালোবাসা দেখে আমি যে মানদণ্ডটা তৈরি করেছি, পৃথিবীর সব পুরুষ সেই মানদণ্ডে দাঁড়াবে না। তনয়া অনেকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, তুমি বড় নাদান তিথি। কথাটার মধ্যে এবার আগের মতো রাগ ছিল না, ছিল মায়া। মায়াময় কণ্ঠে বলল, তবে এর জন্য তোমার পরিবারকে কিছুটা দায়ী করব। তিথি অবাক হয়ে তাকালো। তনয়া বলল, তোমাকে ছোটবেলা থেকে রাজকন্যার মতো বড় করেছে, তোমার সামনে পৃথিবীর কর্কশ দিকগুলো আসতে দেয়নি, সবসময় আগলে রেখেছে, সব বিপদ থেকে সরিয়ে রেখেছে। তারা তোমাকে নিরাপদ রাখতে চেয়েছিল, কিন্তু সেই নিরাপত্তার আড়ালে তোমাকে বাইরের কঠিন পৃথিবী চিনতে শেখায়নি। তিথি নীরবে শুনছিল। তনয় বলতে লাগলো, তোমাকে স্বপ্নের দুনিয়ায় রেখেছে, তাই
যখন বাস্তবের পৃথিবী তোমার সামনে দাঁড়ালো, তুমি বুঝতেই পারলে না কোনটা ভালোবাসা আর কোনটা প্রতারণা, কোনটা যত্ন আর কোনটা নিয়ন্ত্রণ, কোনটা পুরুষের ভালোবাসা আর কোনটা তার স্বার্থ। তিতির চোখ আবারও ভিজে উঠল। তনয়া এবার নরম গলায় বলল, তোমাকে শক্ত হতে শেখানো হয়নি, তাই তুমি দুর্বল হয়ে পড়েছিলে। তবে একটা কথা মনে রেখো, শৈশব তোমাকে যেমন বানিয়েছে সারা জীবন তেমনই থাকতে হবে, এমন কোনো কথা নেই। কিছুক্ষণ দুজনে চুপ করে রইল। তারপর তনয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা এবার বলো, সালিশের পর কি হলো? তিথি দীর্ঘশ্বাস ফেলে বলল, সালিশ শেষ হবার পর রাশেদ আমার কাছে এসে বলল, চলো তিথি, তোমাকে বাড়ি দিয়ে আসি। আমি শুধু মাথা নেড়ে সম্মতি দিয়েছিলাম। সেদিন আর কোনো কথা বলার শক্তি আমার ছিল না। সত্যি বলতে ওর সঙ্গে কথা বলার ইচ্ছেটাও তখন ধীরে ধীরে মরে যাচ্ছিল। তবে একটা বিষয় খুব স্পষ্ট খেয়াল করেছিলাম, এত কিছুর পরও রাশেদ একবারও আমাকে সরি বলেনি, একবারও বলেনি তিথি আমি ভুল করেছি। একবারও আমার চোখের দিকে তাকিয়ে নিজের অপরাধ স্বীকার করেনি। ওর চোখে কোনো অনুশোচনা ছিল না, কোনো অপরাধবোধও যেন ছিল না। বরং ওর আচরণ দেখে মনে হচ্ছিল যা হয়েছে তা খুবই স্বাভাবিক একটা ঘটনা। যেন মানুষের জীবন ভেঙে দেওয়া, একটা মেয়েকে প্রতারণা করা, নিজের স্ত্রী সন্তানের কাছ থেকে সত্যি লুকানো, এসব ওর কাছে খুব সাধারণ ব্যাপার, যেন এমন ঘটনা রোজই ঘটে। আমি তবুও কিছু বললাম না। আমার তখন শুধু একটাই ইচ্ছে ছিল, এই বাড়ি থেকে বের হতে চাই। এই বাড়ির প্রতিটি চোখ, প্রতিটি কটু কথা, প্রতিটি অপমান থেকে দূরে যেতে চাই। আর তার চেয়েও বড় কথা, আমার শরীর তখন আর আমাকে সঙ্গ দিচ্ছিল না। ক্ষুধা সারা শরীর কাঁপছিল, মাথার ভেতর ঝিমঝিম করছিল, পেটের ভেতরটা ফাঁকা লাগছিল। মনে হচ্ছিল আর একটু এভাবে থাকলে হয়তো হাঁটতেই পারবো না। রাশেদ তৈরি হয়ে এসে বলল, সব কিছু দূর, হেঁটে গিয়ে রিকশা নিতে হবে। আমি চুপচাপ ওর পেছনে দাঁড়ালাম। বাড়ি থেকে বের হওয়ার আগে একবার পেছন ফিরে তাকালাম। রাশেদের বাড়িটাকে শেষবারের মতো দেখলাম। বহু সুন্দর একটা বাড়ি, পরিপাটি উঠান, বড় বারান্দা। অথচ এই বাড়ির সঙ্গে জড়িয়ে গেল আমার জীবনের সবচেয়ে অপমানজনক একটা রাত। বারান্দা, উঠোন, দরজা সবকিছু যেন আমার দিকে তাকিয়েছিল। আর মানুষগুলো, অনেকগুলো চোখ তখন আমার দিকে স্থির হয়েছিল। বেশিরভাগ চোখই ছিল ঘৃণা। কেউ যেন আমাকে মানুষ হিসাবে দেখছিল না। দু একজনের চোখে হয়তো সামান্য করুণা ছিল, ঠিক মনে নেই। তখন নিজের শরীরের দুর্বলতা আর মনের যন্ত্রণার কোনো কিছু ঠিকমতো খেয়াল করার মতো অবস্থায় ছিলাম না। আমি মাথা নিচু করে বেরিয়ে এলাম। রাশেদ সামনে হাঁটছিল, আমি তার পেছনে খুব ধীরে ধীরে হাঁটছিলাম। আমার পা যেন ভারী হয়ে গিয়েছিল। এক একটা পা ফেলতে মনে হচ্ছিল শরীরের সমস্ত শক্তি দিয়ে মাটির সঙ্গে যুক্ত করছি। কিছু দূর যাওয়ার পর রাশেদ পেছন ফিরে বিরক্তি গলায় বলল, তাড়াতাড়ি হাঁটো তিথি, সন্ধ্যা হয়ে যাবে। আমি কোনো উত্তর দিলাম না। যতটা পারছিলাম দ্রুত হাঁটার চেষ্টা করলাম, কিন্তু সত্যি পারছিলাম না। কিছুক্ষণ পর কোনোভাবে ওর কাছে গিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, রাশেদ, আমার খুব ক্ষুধা লেগেছে। রাশেদ বিরক্ত চোখে আমার দিকে তাকালো। এখন খাবার কোথায় পাবো? তাছাড়া দুপুরের খাবারই তো সবাই 2:30-3টায় খেয়েছে, তাহলে এখন কেন ক্ষুধা লাগলো? কথাটা শুনে আমার বুকের ভেতরটা যেন হঠাৎ ফেটে গেল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। কাপা, কিন্তু এবার রাগে ভারী গলায় বললাম, কাল রাতের পর পানি ছাড়া আমি কিছুই খাইনি। রাশেদ থেমে গেল। আমি কাঁদতে কাঁদতে বললাম, তোমার বাড়িতে আমাকে খাবার দেওয়ার তো দূরের কথা, এক গ্লাস পানিও কেউ সাধেনি। এতক্ষণে একটা ছোট্ট মেয়েকে দিয়ে কয়েকবার পানি আনিয়ে খেয়েছি। এ বাড়িতে আসার পর কয়েক গ্লাস পানি ছাড়া একটা দানাও আমার পেটে যায়নি। কথাগুলো বলতে বলতে আমার গলা ভেঙে যাচ্ছিল। তারপরেও বললাম, তুমি একবারও জানতে চাওনি আমি খেয়েছি কিনা? তুমি তো বুঝতেই পারোনি আমি না খেয়ে আছি। রাশেদ কিছু বলল না,
কিছুক্ষণ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েই রইল। হয়তো প্রথমবার ও বুঝতে পারল আমি সত্যি সারাদিন না খেয়ে আছি। তারপর আর কোনো কথা না বলে একটু সামনে এগিয়ে গেল। রাস্তার পাশে একটা ছোট্ট দোকান ছিল। রাশেদ সেখান থেকে কয়েকটা কলা, কয়েকটা বনরুটি আর এক বোতল পানি কিনে আনলো। আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও। আমি দোকানের বেঞ্চে বসে পড়লাম। তারপর আর নিজের ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারলাম না। যেভাবে খেতে শুরু করেছিলাম সেটা হয়তো দেখতেও অস্বাভাবিক লাগছিল। কলা, বনরুটি যা সামনে পাচ্ছিলাম তাড়াহুড়ো করে খাচ্ছিলাম। মাঝে মাঝে পানি খাচ্ছিলাম। দোকানে বসে থাকা ২-৩ জন লোক অবাক চোখে আমার দিকে তাকিয়েছিল। তাদের দৃষ্টিতে কৌতূহল। অপরিচিত এক মেয়েকে রাশেদের সঙ্গে দেখে তারা নিশ্চয়ই নানান কিছু ভাবছিল। রাশেদ একবার শুধু বলল, ধীরে খাও। আমি ওর দিকে তাকালাম না, কারণ তখন মনে হচ্ছিল এই খাবারটা শুধু আমার জন্য নয়, আমার পেটের ভেতরে থাকা ছোট্ট পানটার জন্য। কিন্তু দুর্ভাগ্য যেন সেদিনও আমাকে ছাড়েনি। আমাদের ব্যাপারটা যে এরই মধ্যে রাশেদের গ্রামে ছড়িয়ে পড়েছে সেটা বুঝতে বেশি সময় লাগলো না। একজন লোক রাশেদকে উদ্দেশ্য করে বলল, রাশেদ, এটা তোর নিহার ঘরের বউ? রাশেদ কোনো উত্তর দেওয়ার আগে আরেকজন বয়স্ক লোক অশ্লীল ভঙ্গিতে হেসে বলল, রাশেদ, তোর দেখি রাজকপাল। প্রথম বউ যেমন সুন্দরী, দ্বিতীয় বউ তেমন সুন্দরী। আরেকজন রাশেদের বয়সী হবে হেসে বলল, শালা, তুই একই সব সুন্দরীদের বিয়ে করবি? তাহলে আমরা কি করব? কথাগুলো শুনে আমার হাত থেমে গেল। মনে হলো আমার জীবনটা যেন মানুষের কাছে একটা মজার গল্প হয়ে গেছে। আমার কান্না তাদের কাছে গল্প, আমার অপমান তাদের কাছে কৌতূহল, আমার সংসার ভেঙে যাওয়া তাদের কাছে হাসির বিষয়। আমি মাথা নিচু করে রইলাম। রাশেদ শুধু হালকা একটা হাসি দিল, কিছু বলল না। একবারও বলল না, এভাবে কথা বলবেন না। একবারও আমার অপমানের প্রতিবাদ করল না। আমি চুপচাপ খাবার শেষ করলাম, কিন্তু খাবারটা বেশিক্ষণ পেটে রাখা সম্ভব হলো না। হঠাৎ পেটের ভেতরে উল্টে উঠল। আমি দ্রুত দোকান থেকে উঠে রাস্তার পাশে গিয়ে বমি করতে শুরু করলাম। কিছুক্ষণ আগেই যে খাবারটা এত ক্ষুধা নিয়ে খেয়েছিলাম তার প্রায় কিছুই পেটে রাখতে পারলাম না। শরীরটা আরও দুর্বল হয়ে গেল। রাশেদ বিরক্ত মুখে আমার দিকে তাকালো। কোনো সহানুভূতি নেই, কোনো সান্ত্বনা নেই, শুধু যেন আমি তার জন্য একটা বাড়তি ঝামেলা। কিছুক্ষণ পর একটা রিক্সা পাওয়া গেল। আমরা রিক্সায় উঠে বাস স্ট্যান্ডের দিকে গেলাম। তারপর বাসে উঠলাম। বাস চলতে শুরু করার কিছুক্ষণ পর আবারও বমি হলো। তারপর আবারও একবার। প্রতিবারই মনে হচ্ছিল শরীরের শেষ শক্তিটুকু বেরিয়ে যাচ্ছে। আমি সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইলাম। শরীর নিস্তেজ, মাথায় ভার, চোখ জ্বালা করছে, আর বুকের ভেতর শুধু একাকার শূন্যতা। যখন বাসায় ফিরলাম তখন আমি প্রায় হাঁটার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। রাশেদ বাস স্ট্যান্ড থেকে নেমে কাছের একটা হোটেল থেকে ভাত আর তরকারি কিনে নিল। বাসায় এসে আমাকে বিছানায় শুইয়ে দিয়ে খাবারটা পাশে রেখে বলল, একটু সুস্থ হলে খাবার খেয়ে নিও। আমি দুর্বল চোখে ওর দিকে তাকিয়ে বললাম, তুমি কোথায় যাচ্ছ? রাশেদ একটু স্বাভাবিকভাবে বলল, বাড়ি যাচ্ছি। আমার বুকটা ধুক করে উঠল। জিজ্ঞেস করলাম, কেন? নীরাকে কথা দিয়েছি আজ ফিরবই। আমি কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপর খুব আস্তে বললাম, আর আমি? প্রশ্নটা শুনে রাশেদ যেন এক মুহূর্তের জন্য ভাবল না। বলল, আজকের রাতটা ম্যানেজ করো, কাল পরশু নীরাকে বুঝিয়ে আমি চলে আসব। আমি আর কোনো কথা বলতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম। রাশেদ দরজার দিকে এগিয়ে গেল। একবারও পেছন ফিরে তাকালো না, একবারও জিজ্ঞেস করলো না আমি ঠিক আছি কিনা, একবারও বলল না ভয় পেও না, আমি আছি। দরজাটা বন্ধ হয়ে গেল। আমি বিছানায় একা পড়ে রইলাম। শরীর তখনও দুর্বল, মাথা ঘুরছে, পেটের ভেতরটাও অস্বস্তি মোচড় দিচ্ছে। আর আমার মাথাটায় শুধু একটা কথাই ঘুরছিল, যে মানুষটা আমাকে ঠকিয়ে প্রতারণা করেছে, আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে, সে মানুষটা একবারও সরি বলার প্রয়োজন বোধ করল না।
সেদিন প্রথমবার বুঝলাম মানুষ কখনো কখনো তার অপরাধের জন্য অনুতপ্ত হয় না, কারণ তার কাছে অপরাধটা অপরাধী নয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমি তখনও সেই মানুষটাকে ভালোবাসতাম। রাশেদ সেদিন চলে গেল আর ফিরল ঠিক 15 দিন পর। এই 15টা দিন কিভাবে কেটেছিল সেটা আমার রব আর আমি ছাড়া আর কেউ জানে না। সেদিনও চলে যাওয়ার পর প্রথম কয়েকটা দিন আমি ভেবেছিলাম 2-1 দিনের মধ্যেই ফিরে আসবে। যাওয়ার সময় তো নিজেই বলেছিল কাল পরশু নীরাকে বুঝিয়ে চলে আসব। আমি সেই কথাকেই সত্যি ভেবে অপেক্ষা করতাম। প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকতাম, মনে হতো এই বুঝি রাশেদ এসে দরজায় দাঁড়াবে। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন গেল, তারপর 1 সপ্তাহ, রাশেদ এলো না। ফোন করলাম, কখনো বন্ধ কখনো রিং হইলেও ধরে না। তবুও আমি অপেক্ষা করলাম, কারণ তখনও আমার মনে হতো নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই রাশেদ আমাকে এভাবে ফেলে রাখেনি। কিন্তু বাস্তবতা ছিল আরও নির্মম। ঘরে যতটুকু চাল ডাল আর আলু ছিল 10 দিনের মাথায় সেগুলো শেষ হয়ে গেল। আমার কাছে বাজার করার মতো টাকা ছিল না, থাকবেই বা কী করে? রাশেদের আয় রোজগারের টাকা ওর কাছেই থাকতো, আমাকে খুব প্রয়োজন ছাড়া টাকা দিত না। আমি কখনো কিছু চাইলে বলতো তোমার যা লাগে আমি তো কিনে দেই, টাকা দিয়ে কি করবা? তখন কথাটা খুব স্বাভাবিক মনে হতো। আজ বুঝি নিজের হাতে সামান্য টাকাও না থাকা একজন মানুষের জন্য কত বড় অসহায়ত্ব। আমি রান্নাঘরের খালি বয়ামগুলোর দিকে তাকিয়ে থাকতাম। এক সময় যেগুলো চাল ডাল তেল লবণ ভর্তি থাকতো সেগুলো একে একে খালি হয়ে গেল। শেষ দিকে চালের হাঁড়ির তলায় যতটুকু ভাঙা চাল পড়ে থাকতো সেটাও গুনে গুনে রান্না করতাম। তারপর একদিন সত্যি কিছুই রইল না, কাউকে বলতে লজ্জা লাগছিল। শেষ পর্যন্ত এক বান্ধবীকে ফোন করে খুব সংকোচের সঙ্গে কিছু টাকা ধার চাইলাম। কথাটা বলতে গিয়েও গলা কেঁপে যাচ্ছিল। তুই কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? রাশেদ এলে দিয়ে দিব। বান্ধবী কোনো প্রশ্ন করেনি, কিছু টাকা পাঠিয়ে দিল। সেই টাকা দিয়ে চাল ডাল আলু আর সামান্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম। মনে হয়েছিল অন্তত কয়েকটা দিন তো বাঁচা যাবে, কিন্তু আমার কপালে যেন শান্তি লেখা ছিল না। 13তম দিনে রান্নার গ্যাসের সিলিন্ডারও শেষ হয়ে গেল। চুলার আগুন নিভে যাওয়ায় সেই মুহূর্তটা আজও আমার মনে আছে। মনে হয়েছিল শুধু একটা সিলিন্ডার শেষ হয়নি, আমার শেষ ভরসাটুকু যেন নিভে গেল। রাশেদকে কতবার ফোন করেছি তার হিসাবও নেই। বেশিরভাগ সময় ফোন বন্ধ, কখনো রিং হতো কিন্তু কয়েক সেকেন্ড পরই কেটে যেত। একদিন হঠাৎ ফোনটা রিসিভ হলো। আমি তাড়াতাড়ি বললাম রাশেদ। ওপাশ থেকে যে কণ্ঠটা শুনলাম সেটা রাশেদের ছিল না, নীরার কণ্ঠ। আমার কণ্ঠ চিনতে পেরেই ঠান্ডা গলায় বলল, আমার স্বামী আমার সঙ্গে সময় কাটাচ্ছে, বিরক্ত করো না। কলটা কেটে গেল। আমি অনেকক্ষণ ফোনটা কানে ধরে বসেছিলাম। মনে হচ্ছিল ফোনের ওপাশের কয়েকটা শব্দ আমার বুকের ভেতর ছুলি চালিয়ে গেছে। তারপর আর নিজেকে সামলাতে পারলাম না। ঘরের মেঝেতে বসে অজরে কাঁদলাম। কাঁদতে কাঁদতে পেটের ওপর হাত রাখলাম। মনে হচ্ছিল আমার ভেতরের ছোট্ট প্রাণটা বুঝি আমার কান্নাও শুনছে। গ্যাস শেষ হয়ে যাওয়ার 13 আর 14তম দিন রান্না করতে পারিনি। সস্তার একটা হোটেল থেকে খাবার কিনে আনতাম। একবেলা দু খাবার 2 বেলা করে খেতাম। একটু ভাত আলাদা করে রেখে দিতাম পরের বেলার জন্য। কখনো তরকারি বেশি হলে সেটাই 2বার খেতাম। ক্ষুধা লাগলে পানি খেয়ে শুয়ে থাকতাম। নিজেকে বুঝাতাম রাশেদ আসবে, কিন্তু সেদিন যেন শেষই হচ্ছিল না। রাজকন্যার মতো বড় হওয়া মেয়েটা তখন নিজের ঘরে বসে খাবারের হিসেব করত। একটা সময় আয়নার সামনে দাঁড়াতেও ভয় লাগতো। একদিন হঠাৎ আয়নায় নিজের মুখ দেখে আমি নিজেই চমকে উঠেছিলাম। এ কি আমি? কোথায় সেই মুখ, যে মুখের গোলাপি আভা নিয়ে একসময় আমি গর্ব করতাম? কোথায় সেই উজ্জ্বল চোখ? কোথায় সেই ভরা গাল? আয়নায় যে মেয়েটা দাঁড়িয়েছিল তাকে আমার নিজেরই অচেনা লাগছিল। গাল দুটো চুপসে গেছে, চোখের নিচে কালচে দাগ, চুল উস্কো শুষ্ক, ঠোঁট শুকনো, শরীর শুকিয়ে গলার হাড় স্পষ্ট হয়ে উঠেছে। একসময় আমার সৌন্দর্য নিয়ে কত কথা শুনেছি, সে সৌন্দর্য যেন এখন কোনো পুরনো রূপকথার গল্প।
আয়নার সামনে দাঁড়িয়ে সেদিন আমার মনে হয়েছিল মানুষের শরীরের সৌন্দর্য ভেঙে দিতে খুব বেশি সময় লাগে না। কয়েকটা রাতের কান্না, কয়েকদিনের না খাওয়া আর দীর্ঘ অপেক্ষা, এই তিনটি যথেষ্ট। অবশেষে 15তম দিন রাশেদ এলো। দরজা খুলে ওকে দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। রাশেদ আমাকে দেখে থমকে দাঁড়িয়েছিল। ওর চোখে যে বিস্ময়ে দেখেছিলাম, তাতে বুঝেছিলাম আমাকে দেখে ও নিজেও চমকে গেছে। আমি খুব শান্ত গলায় বললাম, তোমার তো আসার কথা ছিল 2 দিন পর, আজ 15 দিন পর এলে। রাশেদ কিছু বলল না। আমি তিক্ত হেসে বললাম, আমাকে সরাসরি বললেই পারো, চলে যাও, এত কষ্ট দেওয়ার কি আছে? আমার কথা শেষ হওয়ার আগে রাশেদ আমাকে জড়িয়ে ধরল। তারপর ওর গলা কেঁপে উঠল, আমাকে মাফ করে দাও তিথি। আমি অনেকবার আসতে চেয়েছি কিন্তু পারিনি। আমার ফোনও নষ্ট হয়ে গেছে। আমি জানি না কেন এত সহজে বিশ্বাস করেছিলাম। হয়তো ভালোবাসার মানুষ মিথ্যা বললেও আমরা সেটাই বিশ্বাস করতে চাই। রাশেদ আমাকে একবার জড়িয়ে ধরেছিল, আর আমি সেই একটা আলিঙ্গনই আমার 15 দিনের সব কষ্ট ভুলে গেলাম। ওর চোখের পানিতে যেন নিজের সমস্ত অভিমান ধুয়ে ফেললাম। বোকা ছিলাম, ভীষণ বোকা। সেদিন রাশেদ আমার খুব যত্ন করেছিল। ঘরের জন্য অনেক বাজার করেছিল, আমার জন্য খাবার বানিয়ে দিয়েছিল, বারবার জিজ্ঞেস করছিল কেমন আছে। সেই দিন মনে হয়েছিল পৃথিবীতে রাশেদের চেয়ে ভালো স্বামী আর কেউ নেই। আমি তখনও বুঝিনি কয়েকটা সুন্দর দিন কখনো কখনো মানুষকে আরও গভীর অন্ধকারের দিকে ঠেলে দেয়। 4 দিন পর রাশেদ আবারও চলে গেল। এবার অবশ্য ফোনে মাঝে মাঝে কথা হতো, তাই আগের মতো পুরোপুরি নিঃসঙ্গ লাগতো না। কিন্তু 1 মাস যেতে না যেতেই ঘরের বাজার আবার শেষ হয়ে গেল। একদিন বাধ্য হয়ে ফোন করে বললাম বাজার শেষ। ওপাশ থেকে খুব স্বাভাবিক গলায় রাশেদ বলল, কয়েকটা দিন কারো কাছ থেকে ধার নিয়ে ম্যানেজ করো, আমি ফিরিয়ে দিয়ে দেব। আমি ফোনটা হাতে নিয়ে চুপ করে রইলাম। আমার অসুস্থতার কথা, আমার খাবারের কথা, আমার গর্ভের সন্তানের কথা কিছুই যেন ওর মাথায় ছিল না। তবে একটা বিষয় আশ্চর্যভাবে বদলে গিয়েছিল। সালিশের পর থেকে রাশেদ আর একবারও বাচ্চাটা নষ্ট করার কথা বলেনি। কেন বলেনি সেটা আজও আমি জানি না। হয়তো সালিশের সিদ্ধান্তের কারণে, হয়তো নীরার সঙ্গে কোনো কথা হয়েছিল, হয়তো অন্য কোনো কারণ ছিল, আমি জানি না। আমি শুধু এতটুকু জানতাম, আমার পেটের ভেতরে ছোট্ট পানটা তখনও আমার সঙ্গে আছে। আমি ওকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। এরই মধ্যে কয়েকটা টিউশনি খোঁজার চেষ্টা করলাম। ভেবেছিলাম নিজের জন্য অন্তত কিছু টাকা উপার্জন করব। কিন্তু রাশেদের সঙ্গে আমার বিয়ের ঘটনাটা ততদিনে পুরো এলাকা ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ে আমার নামে নানান কথা রটেছে। আশেপাশে মানুষ আমাকে অন্য চোখে দেখতে শুরু করছিল। কেউ তার সন্তানকে আমার কাছে পড়াতে চাইতো না। আমার অপরাধ একটাই, আমি আমার স্বামীর দ্বিতীয় মানুষের চোখে আমি নাকি অন্য একটা সংসার ভেঙেছি, অন্য নারীর হক নষ্ট করেছে। কেউ জানতে চাইল না সত্যিটা আসলে কি। কেউ জানতে চাইল না সত্যিটা জানলে আমি এ সম্পর্ক আসতাম কিনা। কেউ আমার কথা শুনতে চাইল না। সবাই শুধু একটা গল্প জানতো, আর সেই গল্পে আমি ছিলাম খলনায়িকা। অবশেষে 1.5 মাস পর রাশেদ ফিরল, কিন্তু এবার আগের মতো নয়। আগেরবার আমাকে দেখে যে মানুষটা জড়িয়ে ধরে কেঁদেছিল, এবার সেই মানুষটার চোখে তেমন কোনো আবেগ ছিল না। কয়েকটা দিন থাকলো, বাজার করে দিল, প্রয়োজনে কিছু টাকা রেখে গেল, তারপর আবার চলে গেল। ততদিনে আমার গর্ভের বয়স 7 মাসের কাছাকাছি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই 7 মাসে আমি একবারও ঠিকমতো ডাক্তার দেখাতে পারিনি। আল্ট্রাসাউন্ড করানো হয়নি। বাচ্চার বৃদ্ধি ঠিক আছে কিনা, শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা কিছুই জানতাম না। কেউ আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা ভাবেনি, রাশেদও না। তবু আমার পেটের ভেতরে ছোট্ট মানুষটা নাড়াচড়া করত। মাঝে মাঝে রাতে একা শুয়ে ওর নাড়াচড়া অনুভব করতাম। তখন 2 হাত দিয়ে পেটটা জড়িয়ে ধরে ফিসফিস করে বলতাম, বাবু তুমি ঠিক আছো তো? পেটের ভেতর থেকে হালকা একটা নড়াচড়া অনুভব হলেই মনে হতো কেউ যেন উত্তর দিল। তখন আমি ওর সঙ্গে কথা বলতাম, বাবা মা তোমাকে আমি খুব ভালোবাসে। তুমি পৃথিবীতে এলে আমি তোমাকে একদম একা হতে দেব না। যেমন তোমার মা এখন একা, তোমার বাবা যেমনই হোক
আমি তোমার মা তোমার পাশে থাকবো সব সময়। কথা বলতে বলতে কখন যে চোখ দিয়ে পানি পড়তো বুঝতেই পারতাম না। দিনের পর দিন একা থাকতে থাকতে আমি নিজের মধ্যে একটা আলাদা পৃথিবী বানিয়ে ফেলেছিলাম। সেই পৃথিবীতে আমি আর আমার অনাগত সন্তান ছাড়া কেউ ছিল না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা তখন আমি নিজেই বুঝতে শুরু করেছিলাম। আমি শুধু শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছিলাম না, আমার মনও ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। কখন ঘন্টার পর ঘন্টা দরজার দিকে তাকিয়ে থাকতাম, কখনো রাশেদের ফোনের অপেক্ষায় বসে থাকতাম, কখনো কখনো কারণ ছাড়াই কাঁদতাম। না, আবার কখনো এতটাই অসাড় হয়ে যেতাম যে কাঁদতেও ইচ্ছে করতো না। নিজের মধ্যেই বুঝতে পারছিলাম আমি দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, তবুও কাউকে বলতে পারিনি, কারণ তখনও আমার পৃথিবীর সবচেয়ে বড় সত্যিটা ছিল আমি একা। আর আমার সে একাকিত্বের ভেতরে ধীরে ধীরে বেড়ে উঠছিল আমার ছোট্ট সন্তানটি। 7 মাসের গর্ভাবস্থায় একদিন বিশেষ বিকেলে হঠাৎ করে আমার তলপেটে তীব্র ব্যথা শুরু হয়। প্রথমে ভেবেছিলাম হয়তো আগের মতোই সামান্য ব্যথা, কিন্তু কয়েক মিনিটের মধ্যে ব্যথাটা এমনভাবে বাড়তে লাগলো যে বিছানায় শুয়ে থাকাটাও অসম্ভব হয়ে গেল। পেটের ভেতরটা যেন কেউ শক্ত করে মুচড়ে ধরেছে। আমি এপাশ ওপাশ করছিলাম, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছিল, দাঁতে দাঁত চেপে ব্যথাটা সহ্য করার চেষ্টা করছিলাম। এর মধ্যে হঠাৎ খেয়াল করলাম পানি বের হচ্ছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি তো প্রথমবার মা হতে যাচ্ছি, প্রস্রাবের ব্যথা কেমন হয়, পানি ভাঙার পর কি করতে হয়, এসব কিছুই আমার জানা ছিল না। মা, চাচি, শাশুড়ি বা এমন কেউ পাশে নেই যে আমার কপালে হাত রেখে বলবে ভয় পেও না, এটা স্বাভাবিক। আমি তখন সত্যিই ভয়ে কাঁপছিলাম। কাঁপা হাতে রাশেদের নাম্বারে ফোন করলাম। একবার রিং হতে ও ধরল। ব্যথায় দাঁতে দাঁত চেপে বললাম, রাশেদ, আমার মনে হয় ডেলিভারি পেন উঠেছে। ওর গলায় কোনো উৎকণ্ঠা শুনলাম না, বরং একবারে স্বাভাবিক গলায় বলল, 7 মাসে ডেলিভারি পেন ওঠে না তিথি, এটা ফলস পেন। নীরারও এমন হতো, কিছুক্ষণ পর কমে যাবে। আমি কাঁপা গলায় বললাম, না রাশেদ, আমি নিশ্চিত আমার ওয়াটার প্রুফ করছে, এসব কিচ্ছু না। কিন্তু আমি আমি ওকে কথা শেষ করতে দিল না, বলল, চুপচাপ শুয়ে থাকো, ব্যথা কমে যাবে। এরপর কল কেটে দিল। আমি কয়েক সেকেন্ডে ফোনটা কানে ধরে বসে রইলাম। কলটা কেটে যাওয়ার পরও মনে হচ্ছিল ও বুঝি আবার ফোন করবে, করল না। আমি তখন আর অবাক হইনি। রাশেদের কাছ থেকে সাহায্যের আশা করতে করতে একসময় আমার ভেতরের মানুষটার আশাটাই মরে গেছে। সেদিন বুঝলাম আমার জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর মুহূর্ত আমাকে নিজের যুদ্ধটা নিজেকেই করতে হবে। ব্যথা তখন আরও তীব্র হয়েছে। বিছানা থেকে উঠে দাঁড়াতেই হাঁটু কেঁপে উঠল। এক হাত দিয়ে দেয়াল ধরে কোনোভাবে দরজার দিকে এগোলাম। প্রতিটা পা ফেলতে মনে হচ্ছিল শরীরটা যেন 2 টুকরো হয়ে যাচ্ছে। তবুও বের হলাম, কারণ আমার ভেতরে শুধু আমি ছিলাম না, আমার সন্তানও ছিল। কোনোভাবে বাড়িওয়ালি খালার বাসায় গিয়ে দরজা ধাক্কা দিলাম। তিনি দরজা খুলতে আমি প্রায় কাঁদতে কাঁদতে বললাম, আন্টি, আমার পানি ভাঙছে, কি করব? তিনি আমার দিকে তাকালেন। আমার মুখ নিশ্চয়ই তখন ভয়ে সাদা হয়ে গিয়েছিল, শরীর কাঁপছিল, কাপড় ভিজে গিয়েছিল। বাড়িওয়ালি খালা খুব একটা আবেগ দেখালেন না। এমনিতেও তিনি একটু কঠোর স্বভাবের মানুষ ছিলেন। আমার এত বড় বিপদেও তার আচরণে খুব একটা মমতা দেখলাম না। তবু সেদিন অন্তত একটা মানবিক কাজ করেছিলেন। তিনি আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। তাড়াহুড়া করে বললেন, তোমার বরের নাম্বার দাও, আমার কাছে নেই। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তারপর হঠাৎ মনে হলো, আর নয়, আর রাশেদের অপেক্ষা নয়, আর ওর কাছে সাহায্য চেয়ে নিজের অপমান নয়। আমার তখন বাবার কথা মনে পড়ল। কতদিন বাবার সঙ্গে কথা বলিনি, কতদিন মায়ের মুখ দেখিনি। আমি তাদের কষ্ট দিয়েছি, তাদের কথা শুনিনি, তাদের ছেড়ে চলে এসেছি। কিন্তু সেই মুহূর্তে বুঝলাম, সন্তান যত বড়ই হোক, বাবা মায়ের কখনো পুরনো হয় না।
তার বিপদ শুনলে তারা বসে থাকবে না। আমি কাঁপা হাতে বাবার নাম্বারটা বাড়িলি খালাকে দিয়ে বললাম, খালা, এটা আমার বাবার ফোন নাম্বার। আমার গলা আটকে যাচ্ছিল, তবুও বললাম, ওনাকে ফোন দিয়ে বলবেন শেষবারের মতো যেন মাকে নিয়ে আমাকে একটু দেখতে আসে। শেষবার কথাটা বলার সময় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল। আমি জানতাম না আমি বাঁচব কিনা, জানতাম না আমার সন্তান বাঁচবে কিনা, তো শুধু জানতাম মৃত্যুর আগে যদি বাবা মাকে একবার দেখতে পাই তাহলে হয়তো আমার বুকের ভেতরে একটা কষ্ট কমবে। বাড়ির খালা ফোন করলেন। আমি তখন দরজার পাশে দাঁড়িয়েছিলাম। ব্যথা ক্রমেই বাড়ছিল। চারপাশে সব কিছু ঝাপসা হয়ে আসছিল। কারো কণ্ঠ শুনতে পাচ্ছিলাম। কেউ যেন আমাকে ধরে বসাচ্ছে। তারপর সব অন্ধকার। জ্ঞান কতক্ষণ পর ফিরল আমি জানি না। প্রথমে বুঝতেই পারছিলাম না আমি কোথায়। নাকে একটা অদ্ভুত গন্ধ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মুখের ওপর অক্সিজেন মাস্ক, চারপাশে হাসপাতালের সাদা দেয়াল, মেশিনের ক্ষীণ শব্দ। আমি চোখ মেলে তাকালাম। তারপরই আমার দৃষ্টি গিয়ে থেমে গেল মাথার কাছে বসে থাকা একজন মানুষের ওপর। আমার মা। মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। চোখ দুটো লাল হয়ে আছে। আমাকে চোখ মেলতে দেখে মায়ের হাতটা আরও কেঁপে উঠল। আর পাশে বসে থাকা বাবা আমার হাতটা শক্ত করে ধরে রেখেছেন। বাবার চোখেও পানি। আমি বাবার দিকে তাকাতেই তিনি কাঁপা গলায় বললেন, আমার সোনার মতো চকচকে মেয়েটা এমন কয়লার মতো হয়ে গেছে কেন? চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্প পাওয়ার জন্য অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।